আসসালামু আলাইকুম। আজকে তোর মধ্যে পড়াবো ঘনবস্তু এই চ্যাপ্টারটা। ঘনবস্তু বলতে কি বোঝো তোমরা? আমাদের যে জীবনে আমরা বিভিন্ন ধরনের যে জিনিসপত্র দেখতে পাচ্ছি, যা ধরা ছোঁয়া যাচ্ছে, যার কিছুটা স্থান দখল করে আছে, তাকে বলা হয় ঘনবস্তু। যেমন আমি এখানে এই বোর্ডটা একটা স্থান দখল করে আছে, এতটা জায়গা জুড়ে, দেওয়ালের এতটা জায়গা জুড়ে আছে, তাহলে এটা একটা স্থান দখল করে আছে এবং যাকে ধরা ছোঁয়া যাচ্ছে, তাহলে তা হলো ঘনবস্তু। এবার ঘনবস্তু নয় কোনগুলো? ঘনবস্তু কোনগুলো নয়? যেমন রাগ, অভিমান, হাসি, কান্না, এইগুলোকে ধরা ছোঁয়া যায় না বা কোনো স্থান দখল করতে পারে না। এখানে কোনো স্থান দখল করতে পারছে না, তাদের আমরা ঘনবস্তু বলবো না। এবার ঘনবস্তুর মধ্যে কিছু কিছু জিনিস পড়বে, একটা হচ্ছে সুষম ঘনবস্তু আর একটা হচ্ছে অসম ঘনবস্তু। সুষম ঘনবস্তু হচ্ছে যেটা নির্দিষ্ট, যে সমস্ত ঘনবস্তুর নির্দিষ্ট সামঞ্জস্যপূর্ণ আকার রয়েছে তাদেরই বলা হয় সুষম ঘনবস্তু। আর অসম ঘনবস্তু বলতে মানে সামঞ্জস্যপূর্ণ নয়, এবড়ো খেবড়ো, তাদের বলা হয় অসম ঘনবস্তু। যেমন একটা কয়লার টুকরো, তার যেমন এবড়ো খেবড়ো, বা একটা গাছ নির্দিষ্ট কোনো আকার নেই। সুষম ঘনবস্তুর মধ্যে কিছু কিছু জিনিস পড়ছে, সেটা হচ্ছে প্রথমে একটা আয়তঘন, যেটা দেখতে পাচ্ছ আমি এখানে, এটা আয়তঘন শেপের একটা জিনিস নিয়েছি, এটা আয়তঘন। পরে এটাকে নিয়ে ডিটেলস আলোচনা করব, আয়তঘন। তারপর কি বলবো? ঘনক, এটাও একটা সুষম ঘনবস্তু, ঘনক একটা সুষম ঘনবস্তু। তারপর কি আছে? একটা চোঙ বা বেলনাকার একটা জিনিস, এটা বেলার মতো, বেলা যেমন বেলা যায়, রুটি বেলা যায় যেরকম, তাহলে বেলনাকৃতি, এই জন্য বলা হয় চোঙ জাতীয় জিনিস, এটাকে বলা হয়। তারপর গোলক, গোলক তোমরা জানো, যে কোনো মার্বেল, বল, ফুটবল বা রসগোল্লা, এগুলো হলো গোলকের উদাহরণ। এরপর কি বলবো? অর্ধগোলক। অর্ধগোলক হচ্ছে গোলকের অর্ধেকটা, অর্ধগোলক। তাহলে একটা বাটি হতে পারে, বা একটা কাটা লেবুর অংশ, কাটা পেয়ারার অংশ, এগুলো হলো অর্ধগোলক। তো এগুলো সম্বন্ধে আবার বিস্তারিত আলোচনা করব। প্রথমেই বলেছিলাম আয়তঘন। আয়তঘন প্রত্যেকটা তল দেখো সমতল, তার আগে একটু তল সম্বন্ধে আলোচনা করি। সমতল আর বক্রতল দু ধরনের তল রয়েছে। তো সমতল কোনটা? এই যে দেখতে পাচ্ছ বোর্ডের উপরের যে তলটা রয়েছে, সেটা হচ্ছে সমতল। তাহলে সমতল যে তল একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে, একটা নির্দিষ্ট দিকেই যাচ্ছে, কোনো দিকে বেঁকছে না, তাহলে সেই তলটা হলো সমতল। সমতলের এরকম কোনো সংজ্ঞা পড়বে না, তবু একটু জেনে রাখা দরকার যে সমতল কোনটা, বক্রতল কোনটা। আর বক্রতল হচ্ছে যে তল কেবলই দিক পরিবর্তন করছে, তাদের বলা হয় বক্রতল। মনে করো এই যে কৌটোটার এই দিকে যদি আমি হাত দিই, তো তলটা আস্তে আস্তে বেঁকে বেঁকে অন্যদিকে যাচ্ছে, তাহলে ক্রমশ দিক পরিবর্তন করছে, তাকে বলা হয় বক্রতল। বা এবড়ো খেবড়ো, সেটাও হতে পারে অসমতল। আয়তঘন, আয়তঘন কাকে বলে? যে ঘনবস্তুর, দেখতে পাচ্ছ একটা আয়তঘন এই কারণেই বলা হচ্ছে, এই ঘনবস্তুটার প্রত্যেকটা তল দেখো আয়তাকার রয়েছে, এবং যে কোণগুলো, এক একটা তল যে কোণ উৎপন্ন করেছে, প্রত্যেকটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এই যে এখানে দেখতে পাচ্ছ এটা একটা 90 ডিগ্রি কোণ, এই তলটা আর এই তলটা এই কোণ উৎপন্ন করেছে, এটা 90 ডিগ্রি কোণ। তাহলে এই যে তলগুলো 90 ডিগ্রি কোণ পরস্পর 90 ডিগ্রি কোণ করছে, তাদেরই বলা হয়, তাকেই বলা হয় আয়তঘন। তাহলে আয়তঘন কাকে বলে? যে সুষম ঘনবস্তুর প্রত্যেকটা তল আয়তাকার এবং তলগুলো পরস্পর 90 ডিগ্রি কোণে অবস্থান করে, পাশাপাশি তলগুলো। নিশ্চয়ই এইটার সঙ্গে এটা নয়,
পাশাপাশি তলগুলো পরস্পর 90 ডিগ্রি কোণে অবস্থান করে তাদের বলা হয় আয়তঘন। তাহলে আয়তঘন কাকে বলে একটু মনে রাখলে। তারপর এই যে আয়তঘন কটা তল গুনবে তোমাদের জ্যামিতি বাক্স বা বই আয়তঘনের উদাহরণ বা এরকম কোনো বাক্স, এগুলো সব কিছু আয়তঘন। তাহলে এক্ষেত্রে তোমরা বুঝতে পারবে যে একটা এরকম হাতে সেরকম জিনিসটা নিলে বা ঘন বস্তুটা নিলে, নেওয়ার পর এতে কটা তল রয়েছে, কটা প্রান্তিক রয়েছে, কটা শীর্ষবিন্দু রয়েছে, প্রত্যেকটা গুনে দেখবে এবং মনে রাখার চেষ্টা করবে, পরে যেন আর না গুনতে হয়। একবার বা দুবার দেখলে কটা তল রয়েছে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6টা। তাহলে মোট 6টি তল রয়েছে, আয়তঘনের 6টি তল। কটা শীর্ষবিন্দু? শীর্ষবিন্দু বলতে এই যে কৌণিক বিন্দুগুলো, এইগুলোই হলো শীর্ষবিন্দু। এই যে কোনা কোনা জায়গাগুলো, এই কোণটা, এই কোণাটা, এইগুলো তাহলে কটা রয়েছে? 1 2 3 4 আর নিচের দিকে 5 6 7 8, মোট 8টি শীর্ষবিন্দু রয়েছে। কটা প্রান্তিকী রয়েছে বা ধার কটা রয়েছে? এই যে যে দুটো তল যে রেখা উৎপন্ন করছে, এই যে রেখা একটা, এই একটা রেখা, তাহলে এইগুলো হলো ধার, দুটো তলের মধ্যে ধার বা প্রান্তিকী। তাহলে এরকম প্রান্তিকী কটা রয়েছে? এই উপরের যে তলটা তাতে দেখতে পাচ্ছ 1 2 3 4টি রয়েছে, এই বরাবর 5 6 7 8টি রয়েছে, আর এর নিচেতে ধার রয়েছে 10 কত হলো 8 9 10 11 12, মোট 12টি প্রান্তিকী বা ধার রয়েছে। তাহলে প্রথমে তোমাদের কাজ কি হলো, যে একটা আয়তঘন, না খাতায় একটা জিনিস ডিনোট করবে। খাতায় প্রথমেই যেটা করতে হবে, খাতায় প্রথমে লিখলে যে ঘন বস্তু আর ঘন বস্তু নয় কোনগুলো, সেগুলোকে লিখলে। তাহলে একদিকে এরকম হলো ঘন বস্তু যারা নয় তাদের থেকে আবার যে ডিভিশন গুলো হচ্ছে জ্যামিতিক আকার, সেগুলো তো পাওয়া যাচ্ছে না, তাই ওই দিকটা একটু ছোট রাখছি, এদিকটা একটু বড় রাখছি। ঘন বস্তু আর এটা হচ্ছে ঘন বস্তু নয়। তাহলে দুদিকে দুটো লিখলাম এবং তাদের উদাহরণ দিয়ে দিলাম। ঘন বস্তু কি কি? যেমন বাড়ি ঘর, এগুলো সবকিছু স্থান দখল করতে পারে। গাছ, ইট, আর কি বাক্স, বল, এগুলো সব ঘন বস্তু। এখানে ইত্যাদি লিখে দেবে, আরো অনেক কিছু হবে। তো ঘন বস্তু নয় কোনগুলো? হাসি, কান্না, রাগ, জেদ, এগুলো ঘন বস্তু নয়, ঘন বস্তুর মধ্যে পড়ছে না। এবার ঘন বস্তুর মধ্যে আমি কি কি বলেছি, একটা সুষম ঘন বস্তু আর একটা হচ্ছে অসম ঘন বস্তু। এটা থেকে আবার দুটো পার্ট বেরোচ্ছে, একটা হচ্ছে সুষম ঘন বস্তু আর একটা হচ্ছে অসম। তো সুষম ঘন বস্তুর উদাহরণ কি দিলাম? ওই যে আয়তঘন, একটা আয়তঘনের উদাহরণ দিবে। যখন উদাহরণ বলবে তখন নিশ্চয়ই বলবে না যে একটা আয়তঘন একটা সুষম ঘনবস্তুর উদাহরণ, এরকম বলবে না। বললে একটা ইট সুষম ঘনবস্তুর উদাহরণ, আমি তোমাকে বস্তু বলছি, ওই শেপটা বলছি না, আকারটা বলছি না। বা একটা বল বা একটা মোচার অগ্রভাগ, এরকম করে বস্তুর নাম বলে দিল। তাহলে কয়েকটা সুষম ঘনবস্তু কি বলে দিলাম? মোচার অগ্রভাগ, বল, পেন ইত্যাদি। অসম ঘনবস্তু কিরকম হবে? গাছ, ভাঙা ইটের টুকরো, ভাঙা কয়লার টুকরো ইত্যাদি।
আচ্ছা, ইঁটটা কোন ঘনবস্তুর মধ্যে পড়ছে? কোন সুষম ঘনবস্তুর মধ্যে পড়ছে? ইঁট হলো আয়তঘন, কারণ ওর প্রত্যেকটা তল আয়তাকার এবং সমতল, প্রত্যেকটা তলগুলো সমতল। আচ্ছা, যখন বলা হবে যে কোনো ঘনবস্তুর যখন উদাহরণ দিয়ে বলা হবে যে তলটা কিরূপ, তখন এর তলটা কিরকম বলতে হবে? যে আয়তঘনের তলটা কিরকম রয়েছে, আকারটা রয়েছে আয়তাকার, এবং তলটা কিরূপ, তলটা হচ্ছে সমতল। তাহলে দুটোই তোমাকে বলতে হবে, একটা হচ্ছে সমতল ও আয়তাকার, তলগুলি আয়তাকার এবং সমতল, দুটি বললে। আর একটা সুষম ঘনবস্তুর উদাহরণ আমি বলতে ভুলে গেছিলাম। সুষম ঘনবস্তুর এই মোচার অগ্রভাগ, এটা কিসের মধ্যে পড়ছে? শঙ্কু এর মধ্যে পড়ছে। তো সুষম ঘনবস্তু থেকেই আবার কয়েকটি ভাগ হবে। আয়তঘনকে অন্য কথায় বলা হয় সমকোণী চৌপল। দু নম্বরটা হচ্ছে ঘনক। তিনে কি হবে? চোঙ বা বেলন। চারে কি? শঙ্কু। পাঁচে কি বলেছিলাম? গোলক। ছয় হচ্ছে অর্ধগোলক। আয়তঘনকে সমকোণী চৌপল কেন বলা হচ্ছে? আয়তঘনর প্রত্যেকটা তল পরস্পর তলগুলো 90 ডিগ্রি বা সমকোণ উৎপন্ন করছে, তাই একে বলা হয় সমকোণী চৌপল। ঘনকেও কিন্তু পরস্পর পাশাপাশি তলগুলো 90 ডিগ্রি কোণই উৎপন্ন করবে। এক্ষেত্রে শুধুমাত্র পরিবর্তনটা হলো প্রত্যেকটা তল বর্গাকার, প্রত্যেকটা তল বর্গাকার এবং সমতল। এখানে এক্ষেত্রে সমতল রয়েছে, কিন্তু তলগুলো বর্গাকার, আর আয়তঘনতে তলগুলো হচ্ছে আয়তাকার। তাহলে কয়েকটি উদাহরণ, আয়তঘনের কয়েকটি উদাহরণ দিয়ে দিলে। ইট, বাক্স। আচ্ছা, বাক্স দু ধরনের হয়, একটা আয়তঘন শেপেরও বাক্স হতে পারে তোমার কাছে, বা ঘনক শেপেরও বাক্স হতে পারে। বই, বই কিন্তু একটা আয়তঘনের উদাহরণ। বইটাকে ভালো করে দেখবে, তোমাদের অঙ্ক বই। ঘনকের ইত্যাদি ইত্যাদি আরো যদি মনে থাকে তো লিখবে। ঘনকের উদাহরণ কি? লুডোর ছক্কা, বা ঘনকাকার বাক্স, বাক্স হতে পারে। চোঙ বা বেলনাকৃতি জিনিস, পাইপ হতে পারে, জলের পাইপ গুলো দেখবে এরকম চোঙ বা বেলনাকৃতি। আর কি হতে পারে? তোমার কাছে যে পেনটা রয়েছে সেই পেনটা দেখো চোঙ বা বেলনাকৃতি, বা ইংরেজিতে বলা হয় সিলিন্ড্রিকাল। তাহলে হলো পেন। জলের পাইপ, বা রুটি বেলার বেলন, সেটা তো বেলনাকৃতি। শঙ্কুর উদাহরণ কি? কলার মোচা হয়, সেই মোচার যদি অগ্রভাগটা কেটে দেওয়া হয়, যে শেপের হয়, তাকে বলা হয় শঙ্কু। সেই শঙ্কু আর কোথায় দেখতে পাওয়া যায়? বরের টোপর, সেই শঙ্কুর আকার, বা ধানের মড়াইয়ের উপরিভাগ, অথবা কোনো পেন্সিলের ছোলা পেন্সিলের এই যে অগ্রভাগটা রয়েছে,
সেটাও একটা শঙ্কুর উদাহরণ। এই যে ছোলা পেন্সিলের অগ্রভাগটা, এটা একটা শঙ্কুর উদাহরণ। শঙ্কুর অনেক কটা উদাহরণ দিলাম, এগুলো একটু খাতায় লিখে নেবে। আমার এখানটা জায়গা ধরবে না তো, শুধু একটা দুটো লিখে দিচ্ছি। মড়াই বলতে বোঝো তো, যেটা খড়ের বা ধানের মড়াই হয়, তার তার উপরের যে ছাউনিটা হয় সেই শেপটা শঙ্কুর আকার, তার আকারটা হচ্ছে শঙ্কু। আর গোলক মানে তো বুঝতেই পারছো, বল, ফুটবল, পৃথিবীর আকার কিছুটা গোলাকার। অর্ধগোলকের উদাহরণ কি হবে? কোনো কাটা পেয়ারা ঠিক গোলকের অর্ধেকটা, বা বাটি, এগুলো হলো অর্ধগোলাকার। তাহলে এক্ষেত্রে ওই উদাহরণগুলো লিখে নেবে, আমি এখানে আর উদাহরণ লিখলাম না। তারপরে তোমাদের খাতায় করতে হবে কি, এই যে প্রত্যেকটা সুষম ঘনবস্তু লিখে দিয়েছি, আয়তঘন, ঘনক, চোঙ, শঙ্কু, গোলক, অর্ধগোলক, এই যে এগুলো লিখে দিয়েছি, এই প্রত্যেকটা, এরপর এখনো রয়েছে গোলক, অর্ধগোলক ছাড়াও এখনো রয়েছে প্রিজম, রয়েছে পিরামিড, রয়েছে চতুস্তলক, রয়েছে, সেগুলোও রয়েছে। এখান থেকে এখনো হবে। পিরামিড, প্রিজম, চতুস্তলক, পিরামিড, মিশরের পিরামিড দেখেছো তো? পিরামিডের আমার এখানে কোনো সেরকম আকারের কোনো জিনিস নেই, আমার কাছে কোনো বস্তু নেই। পিরামিড, মিশরের পিরামিড যেরকম দেখেছো, একটু বুঝে নিয়ে কল্পনা করার চেষ্টা করবে। মিশর পিরামিডগুলো এরকম, পিরামিডের পাশগুলো এরকম ত্রিকোণ আকার, আর এই নিচের তলটা চৌকো। তাহলে কিরকম হয়? নিশ্চয়ই এরকম দেখো, ওই বাইরেটা তো ওই দিকটা দেখা যাচ্ছে না, কিন্তু ভেতরটা ওরকম থাকে, এরকম। তাহলে পিরামিডের যে তলটা সেটা হচ্ছে চতুর্ভুজাকার বা আয়তাকার, পার্শ্ব তলগুলো, পাশের তলগুলো কিন্তু ত্রিভুজ আকার। প্রিজম, প্রিজম কি? আমার কাছে যদি একটা পেন্সিল থাকে, পেন্সিলটাকে যদি আমি না ছুলি, তাহলে একটা প্রিজমের শেপ দেখতে পাবে। মনে করো এটা ছোলা নয় পেন্সিলটা, তাহলে এটা একটা প্রিজম। এই প্রিজমের এই দিকের তলটা আমার ষড়ভুজ, মানে 6টা বাহু বিশিষ্ট একটি সামতলিক চিত্র, এটা ষড়ভুজ পাওয়া যাচ্ছে। আর এখানে কটা তল রয়েছে? পার্শ্ব তলগুলো 1 2 3 4 5 6, 6টাই থাকবে। এবং এই তলগুলো প্রত্যেকটা আয়তাকার, দেখো এটা আয়তাকার, এটা আয়তাকার, এই তলটা আয়তাকার, এরকম ভাবে প্রত্যেকটা তল আয়তাকার পাবে। চতুস্তলক কি? যে সুষম ঘনবস্তুটার 4টি তল থাকবে। চতুস্তলকের কথাটাতেই আছে চতুস্তলক, মানে 4টি তল, 4টি তল রয়েছে, এবং পিরামিডের মতোই শেপটা হবে, পিরামিডের মতো শেপটা হবে, কিন্তু এর যে ভূমিটা এখানে চতুর্ভুজ ছিল বা আয়তাকার ছিল, এখানে ভূমিটা হবে ত্রিভুজ আকার, তা হলো চতুস্তলক। পিরামিডের মতোই হবে, শুধুমাত্র ওর ভূমিটা ত্রিভুজ আকার, তাকে বলা হয় চতুস্তলক।
প্রিজমের কিন্তু এই যে এই দিকের তলগুলো, দুই দিকের যে সাইড রয়েছে সেই দুই দিকের তলগুলো ত্রিভুজ আকার হতে পারে, চতুর্ভুজ আকার হতে পারে, পঞ্চভুজ আকার হতে পারে। আমি দেখতে পাচ্ছি এই আয়তঘন, এটা একটা প্রিজমের মধ্যে পড়ছে। দেখো প্রিজমের মধ্যেই পড়ছে, যার এই পার্শ্বতলগুলো 90 ডিগ্রি, পার্শ্বতলগুলো পরস্পর আয়তাকার রয়েছে এবং এই তলটা আর এই তলটা তো সমান, একই, এটা একই মাপ, একই। তাহলে এটা একটা প্রিজমের মধ্যে পড়ছে। তাহলে প্রিজমের এই যে পার্শ্বতল বলাটা যদিও ঠিক হবে না, পার্শ্বতল চতুর্ভুজ আকার হতে পারে, ত্রিভুজ আকার হতে পারে, অথবা পঞ্চভুজ, ষড়ভুজ, যে কোনো আকারের হতে পারে। যেরকম বলা থাকবে তো সেরকম আকারে করতে হবে। এরপর তোমাদের কাজ যেটা বলছিলাম যে আয়তঘন একটা ছক করবে। আচ্ছা এটা খাতায় তুলে নেবে, নিজেরা উদাহরণ করবে, এইভাবে লিখবে, লিখে নিজেরা উদাহরণ লিখবে। এখানে আরো উদাহরণ হতো, আমি করিনি, আরো উদাহরণ পাও যদি করবে। এখানে উদাহরণগুলো লিখিনি, নিজেরা খাতায় অবশ্যই লিখবে। প্রিজম, পিরামিডের এইগুলোর একদম পারফেক্ট উদাহরণ দিতে পারবে না, প্রিজমের পারফেক্ট উদাহরণ দিতে পারবে না, চতুস্তলকেরও পারবে না, পারবে শুধু পিরামিডের। পিরামিডটা পারবে, মিশরের পিরামিড শুধু বলে দিলে হয়ে গেল। তারপরে কাজটা হচ্ছে খাতায় এটা তো লিখলে, তারপরে হচ্ছে ছক টানবে। ছক টেনে কোন সামতলিক কোন সুষম ঘনবস্তুগুলোর কটা তল রয়েছে, কটা প্রান্তিকী রয়েছে, তলগুলো কিরূপ, এগুলো লিখতে হবে ছক টেনে। কটা শীর্ষবিন্দু রয়েছে, তাহলে প্রথমে কি আছে, সুষম ঘনবস্তু। এদিকে সুষম ঘনবস্তু লিখি প্রথমে, আয়তঘন বা সমকোণী চৌবল, ঘনক, গোলক, চোঙ বা বেলন, শঙ্কু, অর্ধগোলক, প্রিজম, পিরামিড, চতুস্তলক। তাহলে আয়তঘনের প্রথমে তল সংখ্যা কত, আয়তঘনের তল সংখ্যা দেখিয়েছি, 6টা তল সংখ্যা এবং শীর্ষবিন্দু 8টি রয়েছে এবং ধার বা প্রান্তিকী রয়েছে 12টা। এভাবে লিখে দিচ্ছি, তল সংখ্যা 6। তলের প্রকৃতি, তলগুলো কিরকম ছিল, প্রত্যেক তল আয়তাকার এবং সমতল। প্রান্তিকী বা ধার সংখ্যা কটা হবে, 12টি। শীর্ষবিন্দু সংখ্যা 8টি। ঘনক, ঘনকের তল সংখ্যা কত দেখালাম, এই যে একটা ঘনক, সেই ঘনকের তল, এটাও 6টা হবে, 1 2 3 4 5 6, 6টি তল, প্রত্যেক তল বর্গাকার ও সমতল।
এরও তেমন প্রান্তিকী বা ধার সংখ্যা এরকম 12টাই হবে। একবার গুনে দেখবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। লুডোর ছক্কা নিয়ে গুনে দেখবে 12টি। শীর্ষবিন্দু সংখ্যা এরও 8টি হবে। গোলক, গোলকের কটি তল রয়েছে? গোলকের এই যে একটি মাত্র তল রয়েছে, যে তলটা এরকম কেবলমাত্র বেঁকে বেঁকে যাচ্ছে, এটা হলো বক্রতল। একটি তল, বক্রতল। তল সংখ্যা একটি এবং এটা হলো বক্রতল। এই তলটার কোনো আকার বলা যাবে না, আকার নেই। প্রান্তিকী বা ধার সংখ্যা, এতে ধার নেই, শীর্ষবিন্দুও নেই, কোনো ধারও নেই, শীর্ষবিন্দুও নেই। চোঙ, চোঙের তল সংখ্যা কটা? এই যে মনে করো আমার এখানে মার্কার রয়েছে, এই মার্কারটা একটা চোঙ বা বেলনাকৃতি জিনিস, তাহলে এদের তল সংখ্যা কটা? এই যে একটা একটা বক্রতল, আর এই এদিকে একটা তল সমতল, এইদিকে একটা তল সমতল, মোট 3টি তল। তাহলে এখানে লিখে দেব 3টি তল, একটি বক্রতল, 2টি সমতল। সমতলগুলো বৃত্তাকার, অত বৃত্তাকার না লিখলেও হবে, আমার দরকার হচ্ছে একটি বক্রতল ও 2টি সমতল। এটাই সাধারণত জানতে চাই। চোঙের এরকম ধার বা প্রান্তিকী কটা রয়েছে? এখানে ধার বা প্রান্তিকী গুনতে দেয় না, এগুলোকে যদিও ধার বা প্রান্তিকী বলা হয় না। ধার বা প্রান্তিকী সাধারণত সরল লেখায় হয়, তো এক্ষেত্রে ধার বা প্রান্তিকী নির্ণয় করা সম্ভব হচ্ছে না। শীর্ষবিন্দু নেই। শঙ্কু, শঙ্কু এর তল কিরকম? একটা পেন্সিলের এই যে অগ্রভাগ, শুধুমাত্র এই অগ্রভাগটা যদি হয় তখন কি হবে? এই একটা তল আর নিচে এই যে এখানটায় নিচে একটা সমতল পাওয়া যেত, তাহলে একটি বক্রতল আর একটি সমতল পাওয়া যাবে। শঙ্কু বা আইসক্রিমের কোণ উদাহরণ। তাতে ধার বা প্রান্তিকী বললাম একই জিনিস, এতেও কোনো সরল লেখা নেই। শীর্ষবিন্দু, এই পেন্সিলের যে লাস্ট এটা বিন্দুটা রয়েছে, এটা একটা শীর্ষবিন্দু, তাহলে একটি শীর্ষবিন্দু পাওয়া যাবে, একটি শীর্ষবিন্দু। অর্ধগোলকে, তাহলে এই ক্ষেত্রে অর্ধগোলকের তল কটা বের করবে এবং কি কি ধার কটা, শীর্ষবিন্দু সংখ্যা কটা, এটা বের করবে। পিরামিড আর প্রিজম, পিরামিডের ক্ষেত্রে আমি যেটা দেখালাম, পিরামিডের তলটা কখনো চতুর্ভুজাকার হচ্ছে, কখনো ত্রিভুজাকার হচ্ছে, কখনো পঞ্চভুজাকার হচ্ছে, তো সেক্ষেত্রে মোট তল কটা তা বলা সম্ভব নয়। যখন আমাকে ভূমির তলটা বলে দেওয়া থাকবে যে ভূমির তলটা চতুর্ভুজাকার, তখন বের করো, তাহলে তখন আমি এরকম একটা চতুর্ভুজ আঁকলাম, একে এই শীর্ষবিন্দুগুলো থেকে যোগ করলাম, কটা পাবো? এই নিচের একটা ভূমির তল, এইদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, আর ওই দিকে একটা, মোট 5টি তল পাবো। যদি পিরামিডের নিচের তলটা চতুর্ভুজাকার হয় তখন তাহলে 5টি তল পাচ্ছি। তলগুলোর পার্শ্ব তলগুলো দেখো প্রত্যেকটা ত্রিভুজ আকার, এটা ত্রিভুজ, এটা ত্রিভুজ, সব কটা ত্রিভুজ আকার পার্শ্ব তলগুলো, ঠিক আছে। তার প্রান্তিকী বা ধার সংখ্যা এটার ক্ষেত্রেও চেঞ্জ হবে। যদি বলে দেওয়া থাকে 4টি, 4টির ক্ষেত্রে গুণে লিখলে 1 2 3 4 5 6 7 8, 8টি প্রান্তিকী বা ধার সংখ্যা। শীর্ষবিন্দু কটা? 1 2 3 4 5, এখানে 5টি। তাহলে যখন ভূমিটা বলে দেওয়া থাকবে তখন সব কটা নির্ণয় করা সম্ভব হবে, যখন ভূমি বলা থাকবে না তখন নির্ণয় করা সম্ভব হবে না। চতুস্তলক ও একটা পিরামিড, চতুস্তলককে আঁকলাম, চতুস্তলকের হচ্ছে 4টি তল, এই দিকের একটা তল, এই যে
ত্রিভুজাকার, এদিকের তল একটা ত্রিভুজাকার, আর ওই দিকের এই তলটা ত্রিভুজাকার, আর এটা হচ্ছে ভূমি। এইটা মনে করো, এটা তাহলে চতুস্তলকের ক্ষেত্রে আমার বলে দেওয়া আছে তল সংখ্যা 4টি, তাহলে এর ভূমিটা হবে ত্রিভুজাকার, তাহলে এর তল সংখ্যা 4টি লিখে দিলাম। প্রত্যেকটি তল কি সমতলই পাবো এবং ত্রিভুজাকার, তাহলে লিখে দিলাম ত্রিভুজাকার সমতল। প্রান্তিকী বা ধার সংখ্যা গুণে গুণে লিখলে 1 2 3 4 5 6, 6টি ধার বা প্রান্তিকী রয়েছে। শীর্ষবিন্দু 1 2 3 4, 4টি শীর্ষবিন্দু রয়েছে। তাহলে চতুস্তলকের ক্ষেত্রে বলা সম্ভব হচ্ছে, পিরামিডের ক্ষেত্রে বলা সম্ভব নয় যতক্ষণ না ভূমিটা বলে দিচ্ছে। প্রিজমের ক্ষেত্রেও এরকম বলা সম্ভব নয় যতক্ষণ না পার্শ্বতলটা বলে দিচ্ছে। পার্শ্বতলটা যদি আমার এইগুলো বাইরের তল, আর এইটা আর এটা এই তল দুটো যদি ত্রিভুজাকার বা চতুর্ভুজাকার বলে দেয়, তখন আমার প্রিজমের নির্ণয় করা তখন সম্ভব হবে। তাহলে প্রিজমের ক্ষেত্রে পার্শ্বতল, এই যে তলগুলো রয়েছে এইগুলো সব কিন্তু আয়তাকার। একটা জিনিস দেখতে পেলে এগুলো সব আয়তাকার। বা এই পেন্সিলটার ক্ষেত্রেও নিতে পারলে এই যে এটা আয়তাকার, এটা আয়তাকার, এই তলটা আয়তাকার, তাহলে ওই তলগুলি পার্শ্বতলগুলি আয়তাকার। কতগুলি পার্শ্বতল আছে তা জানার জন্য ভূমি বা উপরে ওই ক্ষেত্রটা আমায় জানতে হবে। কতগুলি রয়েছে, ধার কতগুলো, শীর্ষবিন্দু কতগুলো তা জানার জন্য। আচ্ছা ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। যে কটা ছক বললাম এবং আগের ছকের মতো যেটা করে দিলাম, সেক্ষেত্রে প্রত্যেকটা উদাহরণ নিজে নিজে ভেবে ভেবে লিখবে। তারপর হয়ে গেলে বই থেকে একটু দেখে নিলে যে আর কি কি আমি উদাহরণ করতে পারিনি বা আর কি কি উদাহরণ ছিল একবার দেখে নেবে। টেক্সট বইয়ের পেজ নাম্বার 189 থেকে 191 পর্যন্ত পেজটা একদম পড়ে নেবে। যেগুলো করতে বলা আছে খাতায় শুধুমাত্র উত্তর লিখবে। সরি 191 নয়, 193 এর কোশ্চেনের আগে পর্যন্ত। আর যে ছকটা দিলাম এই ছকগুলো অবশ্যই করবে, ফিল আপ করবে। আসসালামু আলাইকুম।